পৃষ্ঠা ১৬৪। দৈবজ্ঞ ও জ্যোতিষ শাস্ত্র। প্রসঙ্গ বাংলা মঙ্গল কাব্য। সনৎ কুমার নস্কর। দৈব বা অদৃষ্ট বন্ধনীর মধ্যে ভবিতব্য / নিয়তি বন্ধনী শেষ। একে জানেন যিনি তিনি দৈবজ্ঞ। দৈব তথা নিয়তিকে অদৃষ্ট, অজ্ঞেয় ও অনিয়ন্ত্রিত এক অন্ধশক্তি হিসেবে গোটা পৃথিবীতেই দেখা হয়ে চলেছে। এর পিছনে ছিল নানা ধরনের বিশ্বাস ও সংস্কার। প্রাকৃতিক বিষয় সম্পর্কিত মানুষের জ্ঞান যখন খুব বেশি বিকাশ লাভ করেনি, সেই সময়ে আদিমকালের মানুষেরা নানা উদ্ভট অলৌকিক ঘটনা ও কর্মকাণ্ডে বিশ্বাস করত। সুস্থ ও সুষ্ঠু জীবনযাপনের লক্ষ্যে তারা এমন কিছু ধারণায় বিশ্বাস রাখতে শুরু করেছিল যেগুলি প্রাকৃতিক কার্যকারণ সমন্বিত নয়। তাদের অজ্ঞতাই অদৃষ্ট তত্ত্ব বা নিয়তিবাদের মূল। আর এই অজ্ঞানতার পথ ধরেই সমাজে দৈবজ্ঞের আবির্ভাব। যা আমাদের অজানা ভবিষ্যৎ, তার প্রতি কারো কারো কৌতূহল থাকা সম্ভব। জীবনকে সুখী ও সুনিয়ন্ত্রিত করতে গিয়ে মানুষ বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের ভাবনাও ভেবেছে। কিন্তু ভবিষ্যৎ মানেই তো আগামী, যা অজানার অন্ধকারে ঢাকা। সেই অন্ধকার ভেদ করে যারা আগামী দিনের খবর এনে দিতেন, তারা স্বভাবতই সমাজে মান্য ছিলেন। ক্রমে এটা একটা পেশাতে পরিণত হয়। সমাজে ভবিষ্যৎ দ্রষ্টা ও বক্তা রূপে আবির্ভাব ঘটে দৈবজ্ঞ বা গ্রহ বিপ্র বা গণকদের। ক্রমশ এদের রমরমা বাড়তে থাকে যখন নিয়তিবাদ জাঁকিয়ে বসে। একথা ভাববার কোনো কারণ নেই যে কেবল প্রাচীন ভারতেই নিয়তিবাদের বিস্তার ঘটেছিল। মানব সভ্যতার বিকাশ পৃথিবীর সর্বত্র একসঙ্গে একইভাবে না ঘটলেও মোটামুটি একই পদ্ধতিতে হয়েছিল, গবেষক পণ্ডিতদের এমন ধারণা। পৃষ্ঠা ১৬৫। সব দেশেই ছিল আত্মা, পুনর্জন্ম, পাপ পুণ্য, জন্ম, বিবাহ, মৃত্যু কেন্দ্রিক বিভিন্ন বিশ্বাস ও লোক সংস্কার। এগুলির ব্যাপারে বিধান দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষেরও আবির্ভাব ঘটে। জীবনের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠে ট্যাবু ও আচার। মানুষের ভাগ্য সম্পর্কিত ধারণার জন্ম এই সময়েই। প্রাচীন মানুষ বিশ্বাস করত ভাগ্যকে নিয়ন্ত্রণ করেন ভাগ্য দেবতা বা ভাগ্য দেবী। পৃথিবীর সব পুরাণেই এমন দেবদেবীর অভাব নেই। বাঙালির হিন্দু সমাজে বিশ্বাস আছে যে শিশুর জন্মের ৬ষ্ঠ দিনের রাত্রে আঁতুড় ঘরে তার শিয়রে চুপিসারে আবির্ভূত হন শিশুটির ভাগ্যদেবী। তার ললাটে ভাগ্যলিখন খচিত করার জন্য রাখতে হয় মাথার ধারে দোয়া তার কলম। ঘরটিকে করতে হয় নিষ্প্রদীপ। এ যে একান্তই লোকবিশ্বাস, তা নিয়ে সংশয় নেই। ঠিক তেমনই ভাগ্যফল গণনার জন্য অগ্রিম বিপদ আপদ, রোগ ব্যাধি, সুখ সম্পদ প্রাপ্তি ইত্যাদি ভবিতব্য বলবার জন্য সমাজে এক শ্রেণীর বৃত্তিজীবীর আবির্ভাব ঘটে। এরা হলেন জ্যোতিষী বা গ্রহ বিপ্র। ভাগ্যবিশ্বাসী মানুষের কাছে এদের চাহিদা ছিল যথেষ্ট। যতদূর মনে হয় জ্যোতিষীর সঙ্গে জ্যোতির্বিদ্যার একটা সম্পর্ক ছিল প্রথম দিকে। সূর্য সিদ্ধান্ত কিংবা সিদ্ধান্ত শিরোমণি প্রভৃতি গ্রন্থে জ্যোতিষীর প্রশংসা আছে। তবে জ্যোতির্বিজ্ঞানের জ্ঞানহীন কিছু মানুষ যে ভাগ্য নিয়ে বেসাতি করত, তারও উল্লেখ শাস্ত্রে পাওয়া যায়। এদেরকে বলা হয় নক্ষত্র সূচি। এরা গৃহস্থের বাড়িতে বাড়িতে গিয়ে অযাচিতভাবে শুভাশুভ নির্দেশ করত ও দান দক্ষিণা যাচনা করত। অন্তস্থ জয়াকার ছ ইয় আকার যাচনা করত। যদিও গণক, গ্রহ বিপ্র, দৈবজ্ঞ, জ্যোতিষী শব্দগুলি অভিন্ন অর্থবাচী, তবুও শাস্ত্রের দৃষ্টিতে এরা পৃথক। এমনকি স্থানভেদেও এদের ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়েছে। যেমন দ্বারকায় যিনি দৈবজ্ঞ,
দ্রাবিড়ে ও মিথিলায় তিনি গ্রহ বিপ্র। গ্রহ বিপ্ররা গ্রহদোষ শান্তির জন্য প্রদত্ত যা কিছু সামগ্রী তার সবটাই লাভ করেন। লোকবিশ্বাস এই যে গ্রহ বিপ্রকে দান করলে গ্রহসমূহ সন্তুষ্ট হন। অন্যদিকে গণক কথাটি এসেছে গণনার সূত্র ধরে। মূলত এটি ভাগ্য গণনা এবং এই গণনার মূলে রয়েছে জ্যোতিষ বা সিদ্ধান্ত শাস্ত্র। পরে এর কথায় আসছি। গণকের ব্যাখ্যা দিতে গিয়ে ব্যাকরণ শাস্ত্র জানাচ্ছে, উদ্ধৃতি শুরু, গণায়তি সংখ্যাং করতি ইয়ঃ, উদ্ধৃতি শেষ, বন্ধনী শুরু। গণ গ মূর্ধন্য যুগচিহ্ন নিচ দন্তের নয় হর্ষই চয় হর্ষন্ত যোগচিহ্ন দন্তের নয় বফলা হর্ষ লয় হর্ষন্ত, বন্ধনী শেষ। এরা কি কাজ করেন? পৃষ্ঠা 166। তার ফিরিস্তি দিতে গিয়ে বলা হয়েছে, উদ্ধৃতি শুরু, গ্রহস্থিতি শুভাশুভ ফলাদিকানে নিরূপয়তি, দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। এরা মৌহূর্তিক বা কার্তান্তিক নামেও পরিচিত। প্রাচ্যবিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসু সংকলিত বিশ্বকোষে এদের সম্পর্কে জানানো হয়েছে, ড্যাশ উদ্ধৃতি শুরু, যাহারা জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন এবং গ্রহদিগের গতি নির্ণয় ও কোষ্ঠী গণনা করিয়া শুভাশুভ ফল নির্ণয় করিয়া থাকেন, তাহাদিগকে গণক বলা যাইতে পারে। অপরাপর ব্রাহ্মণের সহিত ইহাদের কন্যা আদান প্রদান চলে না। অপর কতকগুলি বর্ণবিপ্র বা গণক ব্রাহ্মণ আছে, তাহারা অশিক্ষিত, গ্রহদান লইয়াই জীবিকা নির্বাহ করিয়া থাকে। নূতন বৎসর পড়িলে ইহারা বাড়ি বাড়ি যাইয়া নূতন পঞ্জিকার ফল শুনাইয়া থাকে। ইহাদের আচার ব্যবহার ঠিক চণ্ডালের মতো, ইহারা চণ্ডাল সৃষ্ট জল খাইয়া থাকে, দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। গণক ব্রাহ্মণদের সামাজিক পদমর্যাদায় এমন হেয় করার বিধান অন্যান্য শাস্ত্রেও রয়েছে, যেমন শাক্তানন্দ তরঙ্গিনীর 1600 উল্লাসে পাওয়া যায়, উদ্ধৃতি শুরু, বরং চণ্ডাল সংস্পর্শ কুরিয়াত তু সাধকোত্তমঃ তথাপ্যস্পৃশ্য গণকং সর্বদা তু পরিত্যাজেত, দুই দাঁড়ি উদ্ধৃতি শেষ। ধর্মশাস্ত্রকার সুমন্ত দৈবজ্ঞদের অপাঙ্ক্তেয় বলে মন্তব্য করেছেন। এরা ব্রাহ্মণ নামধেয় হওয়া সত্ত্বেও কেন এমন পঙ্ক্তি? এর উত্তর পাওয়া যায় মনু সংহিতায়। মনু নির্ধারিত শঙ্কর জাতির মধ্যে গণকরা অন্যতম। তার মতে দেবলের ঔরসে বৈশ্যার গর্ভে গণক জাতি উৎপন্ন, আর কাজ তস্য বৃত্তি দদৌ বিপ্র তিথি বার বিবেচনাম। পরশুরামের নামে যে জাতিমালা গ্রন্থ প্রচলিত আছে, সেখানে দেবলের স্থলে অম্বষ্ঠ ঔরসে এদের উৎপত্তি বলে বর্ণিত আছে। তাদেরও পেশা নক্ষত্র, তিথি, যোগ, গ্রহ ইত্যাদি নির্ণয়। অনেকে পতিত ব্রাহ্মণকে বর্ণবিপ্র বলে থাকেন, কিন্তু বর্ণবিপ্র ও গণক এক জাতীয় নয়। যারা চণ্ডাল প্রভৃতি অন্তজ বর্ণের পৌরোহিত্য করেন তারা গ্রহবিপ্র নামে পরিচিত, আর যারা শঙ্কর দন্তেশ্ব অনুস্বার ক বৈষণ্যর শঙ্কর জাতি তারা গণক। এবার আসি দৈবজ্ঞের প্রসঙ্গে। দৈবকে জানেন যিনি, তিনি দৈবজ্ঞ বলে কথিত। এদের উৎপত্তি সম্বন্ধে গ্রহজামলে বলা হয়েছে, গ্রহগণের পূজার জন্য যে ব্রাহ্মণকুল ব্রহ্মার মুখ থেকে শাকদ্বীপে জন্ম নিয়েছে তারাই দৈবজ্ঞ ব্রাহ্মণ। শাকলীয় কুলজ পদ্ধতিতে আছে, পৃষ্ঠা 167, উদ্ধৃতি শুরু, শাকদ্বীপস্থিতশ্চষ্টৌ ব্রাহ্মণা বেদপারগাঃ আনীতা খগভূপেন গ্রহচালনতৎপরঃ গ্রহদানবিপাকেন গ্রহবিপ্র উদারিতঃ আচার্যন্তস্য
আচার্যস্তস্য আখ্যাতিহ দৈবজ্ঞঃ শাকলদ্বিজঃ। দুই দাঁড়ি উদ্ধৃতি শেষ। গ্রহজামলের ষষ্ঠ পটলের এ বিষয়ে বিস্তারিত কথা বলা আছে। তাতে দেখা যাচ্ছে সাতদ্বীপে 8 জন বেদবিদ ব্রাহ্মণ ছিলেন। এরা হলেন বরাহ, সোম, ঈশান, শান্তি, শুক্র, ধনঞ্জয়, দনু ও বসুন্ধর। কথিত যে পক্ষীরাজ গরুড় এদেরকে দেশে এনেছিলেন। এরা ছিলেন গ্রহ নিরূপণ বিদ্যায় পারদর্শী। এরা শাস্ত্রের ঘরে প্রবেশ করেছিলেন, যে তথ্য শাম্ব পুরাণেও উল্লেখিত হয়েছে। মানুষের ভাগ্যফল গণনাকারীকে গণক বা দৈবজ্ঞ ছাড়া আরও একটি অভিধায় ভূষিত করা হয়েছে, সেটি হল জ্যোতিষী। জ্যোতিষশাস্ত্র মূলত জ্যোতির্বিজ্ঞান থেকে এসেছে। প্রাচীন যুগে ভারতে বৈদিক যাগ, যজ্ঞ ও অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড সম্পাদন করার ক্ষেত্রে শুভ কর্মের প্রশস্ত সময় নির্ধারণ ছিল জরুরি। সেজন্য গ্রহ নক্ষত্রাদির অবস্থান জানতে অনেক জটিল অঙ্কপাতনের প্রয়োজন দেখা দেয়। বেদের অঙ্গ হিসেবে বেদাঙ্গগুলির মধ্যে জ্যোতিষের আবির্ভাব এভাবেই। প্রকৃতি অনুসারে জ্যোতিষের 2 ভাগ, প্রাকৃত জ্যোতিষ অ্যাস্ট্রোনমি ও ফলিত জ্যোতিষ অ্যাস্ট্রোলজি। প্রাকৃত জ্যোতিষ জ্যোতির্বিদ্যা থেকে উৎপন্ন। বৈদিক যুগে যজ্ঞানুষ্ঠান ছাড়া উপযুক্ত সময় নির্ধারণের প্রয়োজন থাকত কৃষিকাজের জন্য কিংবা দূর পথে গমনাগমনের জন্য। ঝড়, বৃষ্টি, বন্যার পূর্বাভাস পেতে, অমাবস্যা, পূর্ণিমা ও অন্যান্য তিথির দিনক্ষণ জানতে গ্রহ নক্ষত্রের অবস্থান জানাটা জরুরি হয়ে ওঠে। অবশ্য প্রথম দিকে জ্যোতির্বিদ্যার চর্চা ধর্মানুশাসিত পথে হলেও পরবর্তীকালে এর বিস্তার এবং অনুশীলন ধর্মের প্রয়োজনকে অতিক্রম করে এবং ধারাবাহিক বৈজ্ঞানিক চর্চায় পরিণতি লাভ করে। এরই হাত ধরে গণিত, জ্যামিতি ও পরিমিতি বিদ্যার আরও বিস্তার সম্ভব হয়। আর্যভট্ট, বরাহ মিহির, ভাস্করাচার্য প্রমুখ গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানীরা জটিল অঙ্কপাতনের সাহায্যে খ্রিস্টীয় 4th-5ম শতক থেকে গ্রহ নক্ষত্রের গতিবিধি সম্বন্ধে সূক্ষ্ম গণনা শুরু করেন। আর এই বিশুদ্ধ আকাশ বিজ্ঞানকে কিছু ধুরন্ধর মানুষ কৌশলে ব্যবহার করে জ্যোতিষী সেজে আকর্ষণীয় ব্যবসায় নেমে পড়ে। পৃষ্ঠা 168। এদের মূল বক্তব্য হল, আকাশের গ্রহ তারা রবি শশীর সূক্ষ্মাতিসূক্ষ্ম প্রভাব সঞ্চারিত হয় মানব দেহে। তার শুভাশুভ ফল ঘটে মানুষের জীবনে। সুতরাং মানুষের জীবনকে সুস্থ, সুন্দর, বাধাহীন করে তুলতে গেলে গ্রহ শান্তি, সস্তায়ন ও ঋষ্টি যোগ কাটানো প্রয়োজন। ভবিষ্যৎ গণনার মতো বুজরুকিও এদেরই সৃষ্টি। জ্যোতির্বিজ্ঞান লব্ধ প্রাকৃতিক জ্ঞানকে এরা নানাবিধ সংস্কারের সঙ্গে যুক্ত করে গড়ে তুললেন পঞ্জিকা বা পাঁজি। পাঁজি হল শাস্ত্রভীরু ধর্মাশ্রয়ী হিন্দুর দৈনন্দিন কার্যবিধির এক বিশেষ তালিকা সমৃদ্ধ গাইড বুক। এ কথা ভাববার কোনো কারণ নেই যে বাঙালিরাই শুধু পাঁজি ব্যবহার করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে এমন ধরনের নির্দেশমূলক পুস্তিকা ছিল। চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় বঙ্গপ্রসঙ্গ গ্রন্থে বাংলা পঞ্জিকা প্রবন্ধে লিখেছেন, পঞ্জিকার প্রভাব যে শুধু আমাদের দেশেই ছিল তা নয়, পৃথিবীর নানা দেশে একটা সময় ছিল যখন পঞ্জিকার গণনা সমাজের লোকদের কম বেশি প্রভাবান্বিত করেছে। আমাদের দেশের মতো অন্ধবিশ্বাস আর বোধহয় কোথাও ছিল না। সর্বপ্রাচীন যে পঞ্জিকাটি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে, সেটি সংকলিত হয়েছিল মিশরের রাজা 2য় রামেসিসের রাজত্বকালে 1290 থেকে 1223 খ্রিস্টপূর্বাব্দ। এই পঞ্জিকায় কালো এবং লাল কালিতে যথাক্রমে শুভ এবং অশুভ দিনের নির্দেশ করা হয়েছে। ধর্মীয় উৎসবের দিনক্ষণ ঠিক করা হয়েছে। কোন দিনে শিশু জন্মগ্রহণ করলে তার জীবনের ফলাফল কি হবে তারও ইঙ্গিত রয়েছে। প্রাচীন মিশর ও আরব দেশে জ্যোতিষের চর্চা বিশেষভাবে প্রচলিত ছিল।
সুসভ্য গ্রিক ও রোমান জাতীয় পঞ্জিকা ব্যবহার করত। অবশ্য এই পঞ্জিকা তখন অ্যালমেনাক হয়ে ওঠেনি, সে ছিল নিছকই ক্যালেন্ডার। পশ্চিম গোলার্ধে প্রথম ছাপা পাঁজি বেরোয় 1457 সালে। এর 40 বছর পরে ইংল্যান্ডে পাঁজি ছাপা হয়। বাঙালি ঠিক কবে থেকে পাঁজি, জ্যোতিষী, গণকের শরণাপন্ন হলো বলা মুশকিল। তবে অনুমান করা যায় আর্য সংস্কৃতির স্রোত এই ভূখণ্ডে বহমান হলে তার তরঙ্গে গা ভাসিয়েছিল বঙ্গবাসীও। এছাড়া ছিল এখানকার আদি বাসিন্দাদের নিজস্ব কৌম সংস্কার। দুইয়ে মিলেমিশে গড়ে তোলে লোকায়ত ধর্মবিশ্বাস। যতদূর মনে হয় গুপ্তোত্তর যুগ থেকেই বাংলা সংস্কৃতিতে পাঁজি, পুঁথি, গণক, জ্যোতিষী, দৈবজ্ঞরা জড়িয়ে গিয়েছিলেন আষ্টে পৃষ্ঠে। ত্রয়োদশ শতকের গোড়ায় তুর্কিরা বঙ্গদেশ জয় করে নিলে হিন্দুর সম্মুখ বৃত্তি আরো পাকাপোক্ত রূপ ধরে। পৃষ্ঠা 169। নিজেদের ধর্ম ও সংস্কৃতিকে বাইরের প্রভাব থেকে বাঁচাতে গিয়ে রঘুনন্দন প্রমুখ স্মৃতিকাররা হিন্দু বাঙালিকে নানাবিধ আচার বিচারের জালে বন্দী করে ফেলেন। তাঁদের ফতোয়া ছিল মূলত গৃহ্যসূত্র কেন্দ্রিক। বার, তিথি, নক্ষত্র ধরে করণীয় কৃত্যের তালিকা নির্মাণ ছিল এই জাতীয় স্মার্তদের করণীয় কাজ। শাস্ত্রীয় হিন্দু এরপর থেকে লোকাচারের সংকীর্ণ গর্তে কূপমণ্ডুক হয়ে রইল। হিন্দুর দৈনন্দিন জীবনযাত্রা নির্ধারিত হল রঘুনন্দন প্রমুখের কলমে, কিন্তু সকলের পক্ষে বৃহদায়তন স্মৃতিশাস্ত্র ঘেঁটে বিধান জানা সম্ভব নয়। সুতরাং দৈনন্দিন কৃত্য সম্বন্ধীয় একটি মেড ইজি তৈরি হলো, যার নাম পঞ্জিকা। গোটা বছরের হিসেব থাকতো এখানে। সুতরাং বর্ষজীবী গ্রন্থ হিসেবে পঞ্জিকার আত্মপ্রকাশ, যে ঐতিহ্য আজও বহমান। বঙ্গের বাইরে পঞ্জিকা পঞ্চাঙ্গ নামে খ্যাত, এমন অভিধার পিছনে সুস্পষ্ট কারণ আছে। বার, তিথি, নক্ষত্র, যোগ ও করণ, এই 5 অঙ্গ অর্থাৎ বিষয় নিয়ে পঞ্জিকার আলোচনা পরিসর গড়ে উঠেছে। যে কোনো পুজো পার্বণ, ব্রত, উপবাস, তিথি নির্ভর কৃত্য, বিবাহ, অন্নপ্রাশন, গাত্রহরিদ্রা, জাতকর্ম, সপিণ্ডন, দূরদেশে যাত্রারম্ভ কখন সম্পন্ন করতে হবে পঞ্জিকাতে তার সবিস্তার উল্লেখ আছে। সময় নির্দেশের ক্ষেত্রে ঘন্টা, মিনিট, সেকেন্ড পর্যন্ত নির্ণীত হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে প্রাকৃত জ্যোতিষ বা জ্যোতির্বিজ্ঞানের উপর নির্ভর করে গড়ে উঠেছিল ফলিত জ্যোতিষ, যাকে সমাজের মধ্যে বহন করে নিয়ে এসেছিল দৈবজ্ঞ বা গ্রহ বিপ্ররা। ফলিত জ্যোতিষের 2 ভাগ, সংহিতা ও হোরা। জ্যোতিষ্ক সমূহের গতি ও অবস্থান যে বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন ফলের সূচনা করে ফলিত জ্যোতিষ সেটা প্রচার করে। তার কাজ মানুষের জীবনে গ্রহসমূহের শুভাশুভ ফল গণনা। 108টি অধ্যায়ে সমাপ্ত বরাহমিহিরের বৃহৎ সংহিতায় মোট 14টি বিষয় আলোচিত হয়েছে, যার মধ্যে জ্যোতির্বিদ্যার স্থান প্রথম। এটিও আবার 6টি অংশে বিভক্ত: রাশি সঞ্চরণ, কুর্ম বিভাগ, নক্ষত্র বুহ, গ্রহ ভক্তি, গ্রহ শৃঙ্গাষ্টক ও শস্য জাতক। গ্রহ নক্ষত্র সংক্রান্ত ফলাফল বিচার পাওয়া যাবে এগুলিতে। ফলিত জ্যোতিষের যে শাখায় জন্ম, বিবাহ, যাত্রা ইত্যাদি কাজে লগ্ন ও গ্রহাবস্থান জনিত শুভাশুভ ফল বিবেচিত হয় তার নাম হোরা। এর অপর নাম অঙ্গ বিনিশ্চয়। হোরা শব্দটির উৎপন্ন হয়েছে অহোরাত্র থেকে, যার প্রথম ও শেষ বর্ণ দুটি লুপ্ত। পৃষ্ঠা 170। হোরা শাস্ত্র দ্বারা শুভাশুভ কর্মের ভোগ সম্পর্কে জানা যায়। হোরা শব্দের অন্য অর্থ হল রাশির অর্থ ও লগ্নের অর্থ। হিন্দুরা কর্মফলবাদী ও তাই অদৃষ্ট বিশ্বাসী। সুতরাং ফলিত জ্যোতিষ তথা পঞ্জিকার গণনা বিধিতে তাদের প্রগাঢ় আস্থা।
এজন্য শিশু জন্মের পরে পরেই জাতকের কোষ্ঠী বানানোর রেওয়াজ বাঙালি হিন্দু সমাজে দীর্ঘকাল ধরে প্রচলিত। এতে নাকি তার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনার হদিশ পাওয়া যায়। জন্মরাশি ও লগ্ন ধরে দ্বাদশ নক্ষত্রের অবস্থান ও জাতকের ওপর তাদের প্রভাব অঙ্ককোষে এখানে দেখানো থাকে। শিশু জন্মকালে যে রাশিতে চন্দ্র অবস্থান করে সেটাই তার জন্ম রাশি। অষ্টবর্গ গণনা করতে গেলে সপ্ত গ্রহ ও লগ্নের প্রয়োজন পড়ে। বিংশোত্তরী দশা বিভাগে জাতকের আয়ু ধরা হয় 120 বৎসর। অষ্টোত্তরীতে তার হ্রাস পেয়ে হয় 108 বৎসর। অষ্টোত্তরী দশা বিচারে রাহুর ভোগ থাকলেও কেতুর নেই। শ্রীপতি তাঁর জাতক পদ্ধতিতে যেখানে 12 প্রকার দশার উল্লেখ করেছেন, সেখানে বৃহৎ পরাশরীতে আছে 42 ধরনের দশা। বিবাহের ক্ষেত্রে ঘটক ছাড়া লাগতো গণক ঠাকুরকে, যিনি মূলত কোষ্ঠীফল মিলিয়ে জোটক, অন্তস্থ জয়কার টক জোটক বিচার করতেন। রাশি ও গণ এই বিচারে খুবই গুরুত্ব পেত। দেব, নর ও রাক্ষস এই 3 গণে বিভক্ত করা হয়েছে পাত্রপাত্রীকে। এদের দ্বন্দ্বমধুর সম্পর্কের কথা খেয়ালে রেখে জোটক মেলানো হতো। পাত্রপাত্রী নির্বাচনের পর বিবাহের লগ্ন, দিন, ক্ষণ, যোগ ইত্যাদি বিচার করা হতো। বিয়ের ব্যাপারে জাতকের কোষ্ঠীর সপ্তম ঘরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। গণকদের মতে পাত্রের কোষ্ঠীর সপ্তম ঘরটি পাত্রীর এবং সমানভাবে পাত্রীর কোষ্ঠীর সপ্তম ঘরটি পাত্রের। সুতরাং এই ঘরটির শুভাশুভ বিচারের ওপর স্বামী স্ত্রীর শুভাশুভ বা ভবিষ্যৎ নির্ভর করে। 2. দৈবজ্ঞ তথা গণক ঠাকুরদের ফলিত জ্যোতিষ দাঁড়িয়েছিল যার ওপর ভর দিয়ে সেই প্রাকৃত জ্যোতিষ বা জ্যোতির্বিজ্ঞান নিয়ে প্রাসঙ্গিক কয়েকটি কথা স্থলে নিবেদন করি। আগেই বলেছি যে প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ্যার প্রথম পরিচয় মিলেছিল বেদে। বেদাঙ্গ রূপে জ্যোতিষের আবির্ভাব ঘটে বোধ হয় খ্রিস্টপূর্ব 1000 অব্দ নাগাদ। তারপর প্রায় 1500 বছর জ্যোতির্বিজ্ঞানের অন্ধকারময় যুগ চলেছিল। অন্ধকার দূর হয়ে আলো ফুটল বিশিষ্ট গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের আবির্ভাবে। পৃষ্ঠা 171। তাঁর পথ ধরেই এলেন একে একে বরাহমিহির, প্রথম ভাস্করাচার্য, ব্রহ্মগুপ্ত, লোল্য, লয়কার লয়লয়, মুঞ্জাল, দ্বিতীয় আর্যভট্ট, শ্রীপতি, শতানন্দ এবং দ্বিতীয় ভাস্করাচার্য। জ্যোতির্বিদদের আকাশ পর্যবেক্ষণ, চন্দ্র ও নক্ষত্রগণের দৈনন্দিন অবস্থান, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা দৃশ্যমানতা ধীরে ধীরে বৎসর, মাস, পক্ষ, দিন, প্রহর, দণ্ড, পল, অনুপল ইত্যাদি সম্পর্কে ধারণা গড়ে তুলতে সাহায্য করে। ঋগ্বেদেই রয়েছে সূর্যই ঋতুসমূহের নিয়ন্তা, 1/15/3। সপ্তর্ষি মণ্ডল সম্পর্কেও ওই সময়ে আর্যদের ধারণা ছিল 1/24/10। বেশ কয়েকটি তারার সঙ্গে চন্দ্রের ঘনিষ্ঠ সম্পর্কও তাঁদের দৃষ্টি এড়ায়নি, 10/85/2। পরে এইসব নক্ষত্রগুলিকে চন্দ্রের পত্নী রূপে কল্পনা করা হয়েছে তৈত্তিরীয় সংহিতা 2/3/5। এই সংহিতাতে উল্লেখ আছে 3/4/7/1 যে চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, সে সূর্যের দীপ্তিতে আলোকিত। ঋগ্বেদের পরবর্তী সময়ে বৎসরে 6 ঋতুর ধারণা তৈরি হয়ে গিয়েছিল। প্রাকৃতিক নিয়মে চন্দ্রের হ্রাস বৃদ্ধি ঘটায় তার পূর্ণকলার সূত্র ধরে প্রথমে মাস গণনার রীতি চালু হয়। সেজন্য চন্দ্রের আর এক নাম ছিল মাসকৃত। ময়াকা দন্তেশ্ব কয়েরই খণ্ডত্ব। এক পূর্ণিমা থেকে পরের পূর্ণিমা পর্যন্ত সময়কালের পরিমাণ 29 দিন। একে বলা হতো চান্দ্র মাস। 12 মাসে বৎসরের ধারণা ঋগ্বেদেই আছে, 1/164/48। সুতরাং চান্দ্র মাস অনুযায়ী চান্দ্র বৎসর নির্ধারিত হতো 354 দিনে। পরে আবির্ভাব ঘটে সৌর মাস ও সৌর বৎসরের।
30 দিনে মাসের হিসেবে 360 দিনে বৎসর সম্পূর্ণ হতো। যদিও পরবর্তীকালের বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবীর বার্ষিক গতির সূত্রে একটি বৎসর সম্পূর্ণ হয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ডে। যাই হোক, বেদাঙ্গ জ্যোতিষ হিসেবে জ্যোতির্বিজ্ঞানের প্রসার ঘটেছিল প্রাচীন ভারতবর্ষে, এবং ভিন্ন ভিন্ন বেদের কালে ভিন্ন ভিন্ন জ্যোতিষের আবির্ভাব হয়। এর ফলে গণনা সমূহ ক্রমশ সূক্ষ্মাতি সূক্ষ্ম হয়েছে। ঋগ বেদাঙ্গ, যজুর বেদাঙ্গ ও অথর্ব বেদাঙ্গ জ্যোতিষ ছাড়া জৈনদের জ্যোতিষ গ্রন্থ মিলেছে। এসবই 500 খ্রিস্টাব্দের আগে। আর্যভট্টের আবির্ভাবের পর থেকে বেদাঙ্গ জ্যোতিষ উন্নীত হয় সিদ্ধান্ত জ্যোতিষে। জ্যোতির্বিজ্ঞান তখন অনেক বেশি গণিত নির্ভর হয়ে পড়ল। দেখা দিল ত্রৈরাশিক ভগ্নাংশ, বীজগণিত, সমতল, আবার পড়ছি, দেখা দিল ত্রৈরাশিক ভগ্নাংশ, বীজগণিত, সমতল ও গোলীয় ত্রিকোণমিতি। গণিতের বিভিন্ন বিভাগে লাগানো হলো জ্যোতিষের সূত্র ও সারণী তৈরিতে। অনেকে মনে করেন জ্যোতিষকে এভাবে ঢেলে সাজাতে ওই সময়ের গাণিতিকরা গ্রিস ও ব্যাবিলনের গণিতবিদ্যার সাহায্য নিয়েছিলেন। পৃষ্ঠা 172। বরাহমিহির ছিলেন 6ষ্ঠ শতাব্দীর গোড়ার দিকের এক গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ। তাঁর 3টি গ্রন্থ আছে: বৃহৎ জাতক, বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা। প্রথম বইটি মূলত জ্যোতিষ বিষয়ক। সম্ভবত ভারতবর্ষে প্রথম এই গ্রন্থটিতে রাশিচক্রের 12 রাশির এবং বিভিন্ন গ্রহের গ্রিক নাম সহ চক্রটির ব্যবহার লক্ষ্য করা যায়। বৃহৎ সংহিতা 3 অংশে বিভক্ত: গণিত, হোরা ও সংহিতা। এজন্য একে ত্রিস্কন্ধ জ্যোতিষও বলে। আর পঞ্চসিদ্ধান্তিকা জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে বরাহমিহিরের সর্বশ্রেষ্ঠ অবদান। এতে তিনি তাঁর পূর্ববর্তী 5খানি ভারতীয় জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গ্রন্থের সার সংকলন করেন। গ্রন্থগুলি হল পৌলিশ পয় ঔকার লয় হর্ষই তালবস্য, পৌলিশ সিদ্ধান্ত, রোমক সিদ্ধান্ত, বাশিষ্ঠ সিদ্ধান্ত, সৌর সিদ্ধান্ত ও পৈতামহ সিদ্ধান্ত। তার মতে এগুলির মধ্যে শ্রেষ্ঠ সৌর সিদ্ধান্ত। সূর্য সিদ্ধান্ত অনুসারে রাশিচক্র 360 ডিগ্রিতে সম্পূর্ণ। বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত 12টি মাসে সূর্য ক্রমান্বয়ে 12টি রাশিতে পরিভ্রমণ করে। রাশিগুলি যথাক্রমে এভাবে সজ্জিত: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। সংশ্লিষ্ট মাসগুলিতে আকাশে নক্ষত্রপুঞ্জের সম্মিলন যে রূপ পরিগ্রহ করে, সেই জীবজন্তুর সাদৃশ্যে রাশিদের এমন নাম। 12 রাশিতে 360 ডিগ্রি হলে এক একটি রাশির পরিমাণ দাঁড়ায় 30 ডিগ্রি। আর রয়েছে নক্ষত্র, যার পরিমাণ ধরা হয়েছে 27টি। এরা হলো অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আর্দ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব আষাঢ়া, উত্তর আষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ ও পূর্ব ভাদ্রপদ ও রেবতী। এই নামগুলিও এদের আকৃতির সঙ্গে সাযুজ্যপূর্ণ। বাংলায় যে 12টি মাসের নাম পাওয়া যায়, সে এই নক্ষত্রগুলির মধ্য থেকে গৃহীত। যাই হোক, প্রত্যেক নক্ষত্রের পরিমাণ 13 ডিগ্রি 20 মিনিট। প্রত্যেক রাশি 2.25 নক্ষত্র নিয়ে গঠিত। সূর্যের আকর্ষণে পৃথিবীর আছে 2 রকম গতি: আহ্নিক ও বার্ষিক গতি। পৃথিবী যখন নিজের ব্যাসের উপর ভর দিয়ে গোলাকারে ঘোরে, তখন হয় আহ্নিক গতি, যার ফলে দিন রাত্রি হয়।
এভাবে তার নিজস্ব অক্ষরেখায় ঘুরতে সময় লাগে 24 ঘন্টা। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের সময়ের অতি ক্ষুদ্র একক থেকে অতি দীর্ঘ একক পর্যন্ত কালমান পরিমাপ করার ব্যবস্থা রয়েছে। তারা কালকে মূলত মহাকাল ও খণ্ডকালে বিভক্ত করেছেন। পৃষ্ঠা 173। খণ্ডকাল আবার দু ধরনের, মূর্ত ময়দীর্ঘ তয়রেফ ও অমূর্ত। প্রত্যক্ষ নিরূপণযোগ্য কাল মূর্ত বলে পরিগণিত। সূর্য সিদ্ধান্তে এমন মূর্তকাল গণনার কনিষ্ঠতম একক হল প্রাণ, যা সূক্ষ্ম হিসাবে 4 সেকেন্ডের সমান। এর চেয়েও ক্ষুদ্র কাল পরিমাণের উল্লেখ রয়েছে পুরাণে, যাকে চিহ্নিত করা হয়েছে নিমেষ নামে, যার সময় পরিসর মাত্র 1/5 সেকেন্ড। আবার দ্বিতীয় ভাস্করাচার্যের সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থে খণ্ডকালের অমূর্ত বিভাগে কনিষ্ঠতম একক হিসাবে উল্লেখ করা হয়েছিল ত্রুটির। 24 ঘন্টায় দিন ধরলে এক ত্রুটি হল 1, তার নিচে লাইন, তার নিচে 33750 সেকেন্ড। দিনের ভগ্নাংশ হিসেবে মুহূর্ত ও প্রহরের উল্লেখ আছে জ্যোতিষশাস্ত্রে। প্রাচীন আর্যা অনুযায়ী 15 নিমেষে 1 কাষ্ঠা, 30 কাষ্ঠায় 1 কলা, 30 কলায় 1 মুহূর্ত ও 30 মুহূর্তে 1 দিন। একটি দিনে মোট 1440 মিনিট থাকলে 1 মুহূর্ত বলতে বোঝায় 48 মিনিট। প্রহর সম্পূর্ণ দিন ও রাত্রির 8-এর 1 অংশ, অর্থাৎ 3 ঘন্টা সময়কাল। প্রহরকে জাম, অন্তস্থ জয়াকার ম, জাম বলেও উল্লেখ করা হয়েছে অমরকোষে। আবার কালের অতি দীর্ঘ একক হিসেবে উল্লিখিত হয়েছে কল্প, যা 4,32,00,00,000 বৎসরের সমান। 7টি শূন্য। এটি 14টি মন্বন্তর ও একটি কৃত যুগের যোগফল। 1 মন্বন্তর সমান চিহ্ন 71 মহাযুগ, যোগ চিহ্ন 1 কৃত যুগ। 1 মহাযুগে পাওয়া যায় 43,20,3টি শূন্য বছর এবং 1 কৃত যুগে মেলে 17,28,3টি শূন্য বছর। 1 কল্প অর্থাৎ 432 কোটি বছর ব্রহ্মার একদিনের অর্ধাংশ। সুতরাং তাঁর 1 অহোরাত্র 864 কোটি বছর। 360 দিনে বছর ধরলে ও ব্রহ্মার আয়ু 100 বছর ধরলে মহাকালের সর্বোচ্চ হিসেব দাঁড়ায় 864 কোটি গুণচিহ্ন 360 গুণচিহ্ন 100 সমান চিহ্ন 31,10,40,9টি শূন্য বছর। পড়া চলছে পরের ফাইলে।